এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনটা কিন্তু ভারতের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আন্দোলনের মধ্যে একটা। অসহযোগ আন্দোলনের কিন্তু জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। আর মহাত্মা গান্ধী সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, মহাত্মা গান্ধী হচ্ছে ভারতের জাতির পিতা। কে? ভারতের জাতির পিতা। তো মহাত্মা গান্ধী আছে রাওলাট আইন আর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে 1920 সালের 10 মার্চ গান্ধী অসহযোগ আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেন। অসহযোগ আন্দোলনটা হচ্ছে এমন একটা আন্দোলন যেখানে হচ্ছে বাংলার জনগণ বা ভারতবর্ষের জনগণ ব্রিটিশদের কোনো ধরনের সহযোগিতা করবে না। তো এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে সেটা হলো অসহযোগ আন্দোলনের জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। অসহযোগ আন্দোলনের জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। এরপর আছে 1943 সালে দুর্ভিক্ষ, যেটাকে বলা হয়েছে বাংলার 50-এর মনান্তর। কি বলা হয়? 50-এর মনান্তর। এইটাই কিন্তু 30 লক্ষ মানুষ মারা যায়। বাংলা সাল হিসেবে 1350 সালে, বাংলা সাল হিসেবে 1350, আর ইংরেজি সাল কত? 1943। এই সালে যে দুর্ভিক্ষ দেওয়া হয় সেটাকে বলা হয় 50-এর মনান্তর, এবং এখানে কিন্তু 30 লাখ মানুষ মারা গেছিল। আর 76-এর মনান্তরে মারা গেছিল 1 কোটি মানুষ। কত মানুষ? 1 কোটি মানুষ। এখন আমরা এক নজরে কিছু চুক্তি আর আন্দোলন আর প্রতিষ্ঠার সাল একটু দেখে নিই। ফকির সন্ন্যাসী আন্দোলন, এটা হয়েছে 1760 থেকে 1860 সালের ভিতরে। প্রধান ছিল হচ্ছে মজনু শাহ। সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়। এনফিল্ড নামক কার্তুজ কেন্দ্রে এই বিদ্রোহ গড়ে ওঠে। এটি ভারতের উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা প্রথম স্বাধীনতা যুদ্ধ। এটা কি ছিল? প্রথম স্বাধীনতা যুদ্ধ। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। প্রতিষ্ঠাতা হচ্ছে সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে 1906 সালে। নাম কি ছিল? নিখিল ভারত মুসলিম লীগ। কি নাম ছিল? নিখিল ভারত মুসলিম লীগ। আর নেতাকে নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহর উদ্যোগে। অসহযোগ আন্দোলন কে ছিলেন? মহাত্মা গান্ধী। কত সাল থেকে শুরু হয়? 1920 সাল থেকে। এরপর আছে লাহোর প্রস্তাব, এটা দেওয়া হয়েছে 1940 সালে। কে দিছিলেন? লাহোর প্রস্তাব দিছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। আর লাস্টে রয়েছে তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন হয়েছিল 19টি জেলা নিয়ে। দিনাজপুর আর রংপুরে তীব্র ভাবে এটা দেখা যায়। এটা নেত্রী ছিলেন হচ্ছে ইলা মিত্র। ইলা মিত্রটা গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়তে হবে। এরপরে আমরা চলে আসতেছি আমাদের তো 1947 সালে ভারত আর পাকিস্তানের শেষ শুরু হয়ে গেল। 14 আগস্ট পাকিস্তানের জন্ম হলো। এই 14 আগস্ট যখন পাকিস্তানের জন্ম হলো তখন আসলে জাতিতত্ত্বের উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠা করা হয়। মাঝখানে ভারতকে রাখা হয়, এই পাশে বাংলাদেশ আর এই পাশে পাকিস্তান। ধর্মের উপর ভিত্তি করে ভাগ করা হয়। হিন্দু ধর্মের যারা ছিল তারা চলে যাচ্ছে ভারতে, আর মুসলিম যারা ছিল তারা যায় পাকিস্তানে। এটা মুসলিম আর এই পাশে মুসলিম ছিল। এই দুই পাশের মুসলিম হচ্ছে দুই পাশের মুসলিম, মাঝখানে আছে হিন্দুদের ভারত। এটা ছিল হচ্ছে আমাদের পাকিস্তান আর ভারত রাষ্ট্রের সৃষ্টি। এই যে মুসলিম রাষ্ট্র, এটার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। এটার নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান। আর এই পাশে যেটা ছিল এটাকে নাম দেওয়া হয় পশ্চিম পাকিস্তান। এটার নামকরণ করা হয়েছিল পশ্চিম পাকিস্তান, আর এটার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। তাহলে হিন্দু রাষ্ট্র, মাঝখানে ভারত, ওই পাশে মুসলিম, এই পাশে মুসলিম। এটার নাম পূর্ব পাকিস্তান, এটার নাম পশ্চিম পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্র যখন সৃষ্টি হয়ে যায়, পশ্চিম পাকিস্তানের জনগণ কিন্তু পূর্ব পাকিস্তানকে শোষণ শুরু করে। শোষণের ফলে দেখা যায় প্রথম আন্দোলন হয় ভাষা আন্দোলন নিয়ে। পাকিস্তানের জনসংখ্যা শতকরা 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা, বাট পাকিস্তানের শাসক গোষ্ঠীরা বলে এই যে 6% মানুষ, এই মানুষরা বলে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। অনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যা ওই সময় বাংলার মানুষজন কিন্তু মেনে নেয়নি। 1947 সালে 2 সেপ্টেম্বর গঠিত হয় তমুদ্দিন মজলিস। এটা খুবই গুরুত্বপূর্ণ। তমুদ্দিন মজলিস গঠিত হয় 1947 সালের 2 সেপ্টেম্বর। ভাষা আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে 1947 থেকে। ভাষা আন্দোলন কিন্তু শুরু হয় 1947 সালে আর শেষ হয় 1952 সালে। মনে রাখতে হবে, অনেকে কিন্তু ভুল করে 48 সাল বলে। 48 সাল কিন্তু হবে না, হবে কি 47 সাল। তমুদ্দিন মজলিসের নেতৃত্বে ছিলেন আবুল কাসেমের নেতৃত্বে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান কার নেতৃত্বে হয়? আবুল কাসেমের নেতৃত্বে। আবুল কাসেমের নেতৃত্বে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এরপর আমরা 1948 সালের জানুয়ারি মাসে বাংলাকে রাষ্ট্রভাষা করার উদ্দেশ্যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
1948 সালে। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে আজকের যে বাংলাদেশ ছাত্রলীগ বলে, এটা কিন্তু এই হিসেবে ধরা হয়, এই হিসেবেই ধরা হয়, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের হিসেবেই ধরা হয়। 1948 সালে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন হয়। সেইখানে বলা হয় যে কুমিল্লার যে সংসদ সদস্য ছিল ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি দাবি করেন যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার জন্য, অর্থাৎ সংসদে যাতে আমরা বাংলায় কথা বলতে পারি। 1947 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1948 সালে 2 মার্চ, 1948 সালে 2 মার্চ। এটা গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা বলে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? 1948 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1948 সালে। 1948 সালে 21 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে ভাষণে বলেন, অনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এটা বলার সাথে ছাত্রছাত্রীরা তখন না বলে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এটা বলার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা আছে তারা না বলে প্রতিবাদ করেন। এরপরে ভাষা আন্দোলন কিন্তু চলতে থাকে। 1949 সালে কি গঠিত হয়? ঢাকার রোজ গার্ডেনে 23 জুন, 1949 সালে 23 জুন ঢাকার রোজ গার্ডেনে, যেটা বর্তমানে আছে নারায়ণগঞ্জের অন্তর্গত, রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, প্রতিষ্ঠিত হয়। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠিত হয়, যেখানে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান। এই মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছিল 1955 সালে। তো এইগুলো এইভাবে চলতেছে। এরপরে মোহাম্মদ আলী জিন্নাহ মারা যায়। পরবর্তীতে ক্ষমতা আসে গভর্নর জেনারেল অনার্সে খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী হন। খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী হয়ে 1952 সালে আবার 1947 সালে গণনা শেষ। 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ঢাকায় এক সমাবেশে এসে আবার বলেন পাকিস্তানের উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এইবার 54 আন্দোলন শুরু হয়ে গেল। এবার আন্দোলনে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয়। পুনরায় ভালো করে আবার 1952 সালের 31 জানুয়ারি আতাউর খানের সভাপতিত্বে গাজী গোলাম রামকে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এটা বিশেষ প্রশ্ন আসছে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1952 সালের 31 জানুয়ারি। 1952 সালে 31 জানুয়ারি। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এবার ওই সময় ক্ষমতায় ছিল যারা, সেই ক্ষমতায় আছে নুরুল আমিন সরকার সুন্দর করে ঘোষণা দেয় 144 ধারা। নুরুল আমিন তিনি ঘোষণা দেন 144 ধারা, অর্থাৎ 4 জনের বেশি কেউ এক জায়গায় দাঁড়াইতে পারবে না। 4 জনের বেশি কেউ এক জায়গায় দাঁড়াইতে পারবে না। পরবর্তীকালে আমাদের ওই সময় যে ছাত্র জনতা ছিল তারা 144 ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের বটতলা থেকে, অর্থাৎ আমতলা থেকে, ঢাকা মেডিকেল কলেজের আমতলা থেকে মিছিল বের করে, এবং এই মিছিলে সংঘর্ষে পুলিশের সাথে সংঘর্ষ বাধে এবং ওইখানে গুলির নিক্ষেপ করা হয়, যেখানে গুলি বর্ষণের ফলে সালাম, বরকত, রফিক, জব্বার, অলিউল্লাহ সব অনেকে শহীদ হন। 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদ বলা হয় রফিক উদ্দিনকে, খুবই গুরুত্বপূর্ণ। 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক উদ্দিন। 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক উদ্দিন, মনে রাখতে হবে। 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রফিক উদ্দিন। আবুল বরকত, ডাক নাম হচ্ছে আবাই। আবুল বরকত, যার ডাক নাম কি? আবাই। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রকে রফিক উদ্দিন, আবুল বরকত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র কে ছিলেন? আবুল বরকত, ডাক নাম ছিল আবাই। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে যেটা আসে সেটা হলো রাষ্ট্রভাষার যে দাবির জন্য প্রথম শহীদ হন কে? রাষ্ট্রভাষার জন্য প্রথম শহীদ হয়েছিলেন রফিক উদ্দিন। কে হয়েছিলেন? রফিক উদ্দিন। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো, পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে 1952 সালের 22 ফেব্রুয়ারি আর একটা বিশাল শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রার উপর পুলিশ গুলি বর্ষণ করে, ফলে শফিউর রহমানের মৃত্যু হয়। এই যে শফিউর রহমান, ইনি আবার লোয়ার স্টুডেন্ট ছিলেন। এই যে ঢাকার যে শপিং বা জজ কোর্ট আছে এখানে আবার তিনি কর্মচারী ছিলেন। শফিউর রহমানের মৃত্যু হয় 22 ফেব্রুয়ারি। এই যে 22 ফেব্রুয়ারি যে মৃত্যু হলো, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। 1956 সালে পাকিস্তানের শাসনতন্ত্র প্রবর্তিত হয়। আর সেই শাসনতন্ত্রে 1956 সালে যে শাসনতন্ত্র আছে সেই শাসনতন্ত্রে
বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? কত সালে প্রবর্তিত হয়? 1956 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1999 খ্রিস্টাব্দে 1999 সালের 17 নভেম্বর, কত নভেম্বর? 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর যে সম্মেলন, সেই সম্মেলনে একটা দাবি পেশ হয় যে 21শে ফেব্রুয়ারিকে যে ভাষার জন্য মানুষ এত জীবন দিছে, এই ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয় এবং তাতে সমর্থন জানায় 188টি দেশ। তাতে সমর্থন দিয়েছিলেন কতটি দেশ? 188টি দেশ। পরের বছর, তার মানে কি 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে কি বলছি, তাহলে ইউনেস্কো মানে এখানে প্রশ্ন যেটা আসে বেশি সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন কোন সংস্থা? ইউনেস্কো। দ্বিতীয় কথা, কত সালে? 1999 সালের 17 নভেম্বর। তৃতীয় কথা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় কত সালে? স্বীকৃতি দিয়েছে 99 সালে, পালিত হয় কিন্তু 2000 সালে। তিনটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটা ইনফরমেশন ভালো করে মাথার মধ্যে গেঁথে নিতে হবে। এরপরে স্লাইডে আমরা চলে যাচ্ছি যে 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ। প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। পূর্ব বাংলার যখন হচ্ছে মুখ্যমন্ত্রী সে ছিল কে? নুরুল আমিন। তিনটা জিনিস মনে রাখতে হবে। পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন। কে? নুরুল আমিন। এবার আমরা কিছু তথ্যমণিকা একটু দেখে নিই। তমদ্দুর মজলিস গঠিত হয় 1947 সালের 2 সেপ্টেম্বর। তমদ্দুর মজলিস গঠিত হয় 1947 সালের 2 সেপ্টেম্বর। উদ্যোগে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 2 মার্চ 1948। এটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আসবে পরীক্ষা আসে, এটা বিসিএস এর প্রশ্ন। এটা পাকিস্তান জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় কত সালে? 1956 সালে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছিল 8 ফাল্গুন 1359। এটা বার ছিল বৃহস্পতিবার। কি ছিল? বৃহস্পতিবার, মনে রাখতে হবে, বৃহস্পতিবার ছিল। প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কে? 1952 সালের 23 ফেব্রুয়ারি। কে করছিলেন? শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান। অ্যাকচুয়ালি হয়েছিল কি 22 ফেব্রুয়ারি যখন মিছিল বের হয়, 22 ফেব্রুয়ারি রাতে একটা শহীদ মিনার তৈরি করা হয়। সেই শহীদ মিনারকে উদ্বোধন করা হয় 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি করার পর 24 তারিখ গেল, 25 তারিখে পুলিশ আবার সেটা ভেঙে গেল, 25 ফেব্রুয়ারি সেটা আবার ভেঙে ফেলে। প্রথম শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান। 21-এর প্রথম গান, এটা নিয়ে একটু ভুল কনসেপ্ট আছে, বলে রাখি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই জিনিসটা কিন্তু 21-এর প্রথম গান না। ইনফ্যাক্ট আব্দুল গাফফার চৌধুরী যে ওই গানটা লিখছে আমার ভাইয়ের রক্তে রাঙানোর লেখক, সে নিজেই বলছে যে আমি আসলে লিখি নাই, প্রথম গানটা লিখছিল হচ্ছে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এই গানটা লিখছিলেন কে? ভাষা সৈনিক আনমা গাজীউল হক। তিনি বলছেন গাজী ভাই সর্বপ্রথম এই গানটা লিখছে। গাজী ভাই, আমার নামের সাথে কিন্তু মিল আছে, গাজী ভাই, আমার নাম কিন্তু নাজমুল গাজী। গাজী ভাই এই গানটা সর্বপ্রথম লিখছে, ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। তাহলে কে লিখছে? গাজী ভাই লিখছে। এই জন্য প্রথম গান কোনটা হবে? গাজীউল হক। বাট এটা কিন্তু আসবে না, আসবে কিন্তু 21শে ফেব্রুয়ারি যে গানটা আছে ওইটা। তো রাষ্ট্রভাষা বিভিন্ন সময় গঠিত সংগ্রাম পরিষদ গুলো একটু দেখো। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর 1947, অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার 2 মার্চ 1947। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা আসবে, এটা একটু আসে বেশি। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিসিএস প্রশ্ন। ওকে, তো এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। দেন আমরা তারপরে চলে যাচ্ছি কি আছে দেখি, ভাষা আন্দোলন ভিত্তিক কিছু সাহিত্যকর্ম। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন মাঝে মাঝে মানে প্রায় আসে, প্রায় বলতে সবসময় আসে। এই একটা প্রশ্ন ভাবে যাই থাকবে আমাদের এটাই বলা লাগবে। কি আছে একটু দেখি। ধরনের সাহিত্যকর্ম রচয়িতা, দেখে প্রথমে আছে নাটক আছে কবর নাটকের রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। কবর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী, মনে রাখতে হবে। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক ছিল কে? কবর, সেটা রচয়িতা কে? মুনির চৌধুরী। আর একটা কবর নাটক আছে যেটার কিন্তু রচয়িতা আছে জসীমউদ্দিন, সেটা কিন্তু ভাষা আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত না, সেটা হচ্ছে বিরহ প্রেমের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ হচ্ছে আবেগের সাথে সম্পর্কযুক্ত, ছোট মানুষের সাথে সম্পর্কযুক্ত।
ওইখানে তোর দাদির কবর সৈন্য গাছের তলে, এটা চলে আসছে জসীমউদ্দিনের কবর। আর এই কবর নাটকের রচয়িতাকে মুনির চৌধুরী। উপন্যাস আরেক ফাল্গুন, এটার আসছে লেখক কে? জহির রায়হান। আর্তনাদ শওকত উসমান। নিরন্তন ঘণ্টাধ্বনি সেলিনা হোসেন। এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। সম্পাদিত গ্রন্থ 21শে ফেব্রুয়ারি। চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, জহির রায়হান। লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট, এটাও জহির রায়হানের। এরপর যেটা আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, গানের মধ্যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এটা কত পার্সেন্ট বলবো? এটা 500%, এটা 500% ইম্পর্টেন্ট। এটার গীতিকার বা লেখককে? আব্দুল গাফফার চৌধুরী। আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে প্রথম সুরকার, মানে প্রথম গাইছিলেন সেটাকে আব্দুল লতিফ। কে গাইছিলেন? আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার কিন্তু আলতাফ মাহমুদ। এই জিনিসটা বারবার আসে, তো এটা কিন্তু বারবার বলছি 500% ইম্পর্টেন্ট। ওরা আমার মুখের ভাষা কায়লা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায়, আমার হাতে পায়, মদের হাতে পায়। এই যে গানটা, এটার গীতিকার এবং সুরকার দুইজনই কিন্তু একজন। লোকটাকে আব্দুল লতিফ। আব্দুল লতিফ, ওরা আমার মুখের ভাষা কায়লা নিতে চায়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও করতে হবে। আগেরটা 500% থাকলে এটা কিন্তু কমপক্ষে আসছে কত দেওয়া যায়? এটা 200%, 200% ইম্পর্টেন্ট। আর সালাম সালাম হাজার সালাম লক্ষ শহীদের স্মরণে, এই যে গানটা, এটার গীতিকারক হচ্ছে ফজলে খোদা। এটা কে? ফজলে খোদা। আর সুরকার হচ্ছে আব্দুল জব্বার। সুরকার কে? আব্দুল জব্বার। এবং এটা মনে রাখতে হবে, সালাম সালাম এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন, ম্যাথ, এটা ম্যাথের প্রশ্ন, সো এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এরপর যেটা আছে কবিতা, কবিতার মধ্যে প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা লেখক হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। 100% ইম্পর্টেন্ট। এটাও 500%, 100% না, এটা 500%। কবিতার মধ্যে এটা গুরুত্বপূর্ণ। আর স্মৃতিস্তম্ভ, এটা হচ্ছে আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভটা লিখছে কে? আলাউদ্দিন আল আজাদ। বাট আমি যে জিনিসগুলো বলছি, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে, আর বাকিগুলা চোখের মধ্যে একবার করলেও দেখে যাইতে হবে। ওকে, এরপরে আমরা সাহিত্যকর্ম থেকে চলে যাচ্ছি শহীদ মিনারে। শহীদ মিনার নির্মাণ নিয়ে আমরা একটু ইতিহাস পড়ি। তো শহীদ মিনার কেন্দ্রীয় যে শহীদ মিনারটা আছে, সেটা কোথায় অবস্থিত? সেটা আছে ঢাকা মেডিকেল কলেজের, ঢাকা বিশ্ববিদ্যালয় বলা যায়, বা ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। ঢাকা মেডিকেল কলেজ বলতে কি? ঢাকা নার্সিং কলেজে। আপনারা যারা ঢাকা নার্সিং কলেজে চান্স পাবেন, আপনাদের ক্যাম্পাস হবে কিন্তু শহীদ মিনার। আমাদের শহীদ মিনার কিন্তু মেডিকেলের থেকে আমাদের ক্যাম্পাসের কাছে, আমাদের ক্যাম্পাসের একেবারে পাশে নার্সিং কলেজের ক্যাম্পাস, আর শহীদ মিনার কিন্তু কাছাকাছি, একদম কাছে। তো ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 1952 সালে 23 ফেব্রুয়ারি রাতে 21 ও 22 ফেব্রুয়ারি ভাষা সাবিতে শহীদদের স্মরণে একটি শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করেন। 24 ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হয়। ওই দিন সকালে শহীদ শফিউর রহমানের পিতাকে দিয়ে উদ্বোধন করায়। কিন্তু 25 তারিখটা যায়, 26 তারিখ আবার পুলিশ ওটাকে ভেঙে ফেলে। ইতিহাস কিন্তু পর্যালোচনা করতে হবে। 21 ফেব্রুয়ারি মারা গেছে, 22 ফেব্রুয়ারি শফিউর মারা গেছে, 23 ফেব্রুয়ারিতে নির্মাণ হয়েছে, 24 ফেব্রুয়ারি উদ্বোধন, 25 ফেব্রুয়ারিটা গেছে মাঝখানে, 26 ফেব্রুয়ারি পুলিশ আবার ওই শহীদ মিনারকে ভেঙে ফেলছে। তো এরপরে যে বর্তমান যে শহীদ মিনারটা আছে, এটা নির্মাণ কাজ শুরু হয়েছে 1757 সালে। কোন শিল্পী সহায়তায়? শিল্পী হামিদুর রহমানের নকশায় শহীদ মিনার তৈরি করা হয়। শিল্পী হামিদুর রহমানের নকশায়। শিল্পী হামিদুর রহমানের সহকর্মী হিসেবে ছিলেন নজর আহমেদ। আমি ছোটবেলায় ভাবতাম নজর আহমেদ মনে হয় বেড়া, কিন্তু আসলে এটা কিন্তু বেড়া না। কি এটা? এটা কিন্তু মেয়ে। এটা কি একটা মেয়ে, মনে রাখতে হবে, এটা কি একটা মেয়ে। মেয়ে, এটা কিন্তু ছেলে বললো না কিন্তু। এরপরে যেটা আছে যে 1965 সালে আবার কিন্তু এই শহীদ মিনারের উদ্বোধন করা হয়। সেটা করছিলেন হচ্ছে শহীদ বরকতের মা হাসিনা। এই শহীদ মিনারের উদ্বোধন করেন কে? শহীদ বরকতের মা হাসিনা। 1971 সালে যুদ্ধের সময় আবার শহীদ মিনারকে ভেঙে ফেলা হয়। 1972 সালে আবার ওই যে 57 সালের হামিদুর রহমানের নকশাকে কাজে লাগায় একটা শহীদ মিনার তৈরি করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। নকশাকারক কে? হামিদুর রহমান। সুন্দর করে মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে।